হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে তোমাদের পড়ানোর বিষয় হলো সিডিপি ক্লাস 3, যেখানে আমি তোমাদের পড়াবো জেন পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। আজকে তোমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে বলবো। এর আগে দুটো থিওরি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, একটা হচ্ছে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট আর একটা হলো ভাইগটস্কির সোশিও কালচারাল ডেভেলপমেন্ট। আজকে যেটা পড়াবো সেটা হলো জেন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট। কেউ চাইলে এগুলোকে এরকমভাবে নোটস করে নিতে পারো, তাহলে কি হবে, তোমাদের খাতায় এটা থেকে যাবে এবং পরীক্ষার সময় পড়ে নিতে সুবিধে হবে। আমার সাথেই খাতা বের করে লিখতে থাকো, তাহলে দেখবে তোমাদের নোটসটা থেকে যাবে আর পরীক্ষার সময় সুবিধে হবে। আচ্ছা, জেন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট আমি পয়েন্ট করে করে বলবো, 1, 2, 3, 4 করে তোমরা দেখতে থাকো, বোঝো এবং পারলে খাতা বের করে লিখে নাও। তো ভিডিওটা পজ করে খাতা নিয়ে এসে পেন নিয়ে এসে তোমরা এইভাবে লিখতে পারো। প্রথমেই যে 1 নম্বর পয়েন্টে আমরা জানবো জেন পিয়াজের থিওরি সম্পর্কে, যে তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন এবং সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী ছিলেন। তিনি তার নিজের বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করেন। তার থিওরির জন্য তিনি কী করেন, নিজের বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করেন। কি করেন, তার বাচ্চার অবস্থার ভিত্তিতে কতগুলো স্টেজে ভাগ করেন। তাহলে জেন পিয়াজের থিওরির এক্সপেরিমেন্টটা কিসের ওপর হয়, নিজের বাচ্চার ওপর এক্সপেরিমেন্ট করেন এবং তার বাচ্চার যে থিওরি, সেই বাচ্চার যে ওপিনিয়ন, যে থিওরি, সেগুলো দেখে তিনি কি করলেন, কতগুলো স্টেজে ভাগ করলেন। ঠিক আছে, মানে তার কগনিটিভ ডেভেলপমেন্টের কিছু স্টেজ রয়েছে। 2 নম্বর পয়েন্টে কি, 2 নম্বর পয়েন্টে হচ্ছে যে ফাদার অফ সাইকোলজিস্ট বলা হয় জেন পিয়াজেটকে। কি বলা হয়, ফাদার অফ সাইকোলজিস্ট। জেন পিয়াজেটকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। ঠিক আছে, তিন নম্বর পয়েন্টে থাকছে স্কিমা। এখানে একটা কি টার্ম, যেগুলো দেখবে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। স্কিমা, তো স্কিমা শব্দটা যেখানেই তোমরা পাবে সেই জায়গাতেই একটুখানি প্রশ্নটা দেখে নেবে যে কি বলতে চাইছে। তো তোমরা স্কিমা শব্দটা যেখানেই পাবে সেটা তোমরা ভেবে নেবে যে প্রশ্নের উত্তর কগনিটিভ ডেভেলপমেন্ট থাকলে সেটা হবে, জেন পিয়াজেটের নাম থাকলে সেটা হবে। এই স্কিমা শব্দটা জেন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তো এই স্কিমার অর্থ কি, এই স্কিমার অর্থ হলো বেসিক মেন্টাল স্ট্রাকচার। স্কিমা শব্দের অর্থ হলো বেসিক মেন্টাল স্ট্রাকচার, যে শব্দটির উদ্ভাবক হলেন, স্কিমা শব্দের উদ্ভাবক হলেন আর্ট বার্থলেট। ঠিক আছে, স্কিমা শব্দের উদ্ভাবক হলেন আর্ট বার্থলেট, কিন্তু স্কিমা শব্দটা ব্যবহার করা হয় জেন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। আর এই শব্দের উদ্ভাবক হলেন আর্ট বার্থলেট। অর্থ হলো বেসিক মেন্টাল স্ট্রাকচার। ঠিক আছে, এরপরে 5 নম্বর পয়েন্টে চলে আসবো, 4 নম্বর পয়েন্টে চলে আসবো। 4 নম্বর পয়েন্টে আমরা জানবো যে স্কিমাটা কিসের সাথে সম্পর্কিত। স্কিমাটা মেনলি দুটো জিনিসের সাথে সম্পর্কিত। একটা হলো, আমরা বলবো যেটাকে, স্কিমাটা দুটো শব্দের সঙ্গে সম্পর্কিত। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর একটা হলো অর্গানাইজেশন। এই দুটো শব্দের সাথে সম্পর্কিত, এটাও একটা পয়েন্ট। আচ্ছা, এরপরে এই অ্যাডাপ্টেশনটার উপর ভিত্তিতে কোনো কিছু যখন বাচ্চা শেখে সেটাকে তো আমরা অ্যাডাপ্টেশন বলি, মানে অ্যাডাপ্ট করে পরিবেশ থেকে। তো এই অ্যাডাপ্টেশনের উপর ভিত্তি করে কোনো বাচ্চা নতুন কিছু শিখছে, সেটা কিভাবে শিখছে তার উদ্দেশ্যে এই অ্যাডাপ্টেশনকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। এই অ্যাডাপ্টেশনকে আবার
কতগুলো ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। দেখো, যেটাকে আমরা বাংলায় বলি অনুকূলন। এই অ্যাডাপ্টেশনের উপর ভিত্তি করে স্কিমাকে কিছু ভাগে ভাগ করা হয়। অ্যাডাপ্টেশন 3টে ভাগে ভাগ করা হয় অ্যাডাপ্টেশনকে, মানে কিভাবে তারা শিখছে। কি কি? একটা হলো অ্যাসিমিলেশন, একটা হলো অ্যাকোমোডেশন, আর একটা হলো ইকুইলিব্রেশন or disequilibration. তো অ্যাসিমিলেশনটার অর্থ কি? অ্যাসিমিলেশনটার অর্থ হচ্ছে পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানকে যুক্ত করা। পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানকে যুক্ত করা। অর্থাৎ যদি ধরো বাচ্চারা আগে কোনো কিছু দেখেছে, যেমন এরোপ্লেন, আকাশে এরোপ্লেন দেখলো, দিয়ে সে বলছে যে ওটা এরোপ্লেন আকাশে ওড়ে, মানে ওরা জানলো যে এরোপ্লেনটা আকাশে ওড়ে। পরে যখন কোনো পাখি দেখবে সেটাকে তারা এরোপ্লেন ভাববে, যে এটা এরোপ্লেন আকাশে উড়ছে, কিন্তু বড়রা বলে দেবে যে ওটা এরোপ্লেন না, ওটা একটা পাখি। আবার কোনো সময় এটাও হতে পারে পাখি আকাশে ওড়ে, ঠিক তেমনি এরোপ্লেন দেখে বলছে ওটা একটা পাখি আকাশে উড়ছে। তখন কোনো বড় মানুষ পূর্ব জ্ঞানটাকে কাজে লাগিয়ে, যে তুমি আগে দেখেছিলে যে একটা এরোপ্লেন আকাশে উড়ছিল, পাখিও তেমন আকাশে ওড়ে। বিপরীতটাও বলা যেতে পারে যে পাখি আকাশে উড়ছিল, ঠিক তেমনি এটা একটা এরোপ্লেন, যেখানে করে মানুষ কোথাও যায়, দূর দূরান্তে গেলে এরোপ্লেনে করে যায়, সেই এরোপ্লেনটাও পাখির মতো আকাশে ওড়ে। তো দুটো জিনিসই আকাশে ওড়ে। তো পূর্ব জ্ঞানকে এখানে কাজে লাগানো হলো। অ্যাকোমোডেশন হচ্ছে পূর্ব জ্ঞান আলাদা, নতুন জ্ঞান আলাদা। মানে এক্ষেত্রে হচ্ছে পূর্বে যেটা শিখেছে সেটা আলাদাই, তার সঙ্গে কোনো কানেকশন নেই, নতুন করে আবার কোনো জিনিস তারা শিখছে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। এরপরে আসছি ইকুইলিব্রেশন আর ডিসইকুইলিব্রেশন। বাচ্চার জ্ঞান যদি স্কিমা দ্বারা সম্পূর্ণ হয়, মানে পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কিছু যখন সাকসেসফুল হলো, নতুন জ্ঞান সব কিছুর মাধ্যমে শিখলো, পূর্ব জ্ঞান নতুন জ্ঞান সব কিছুর মাধ্যমে কোনো কিছু শিখছে, যখন শিক্ষণটা সাকসেসফুল হচ্ছে, যখন শিক্ষণটা সাকসেসফুল হয় তখন সেটাকে বলছে ইকুইলিব্রেশন। ঠিক আছে, তখন সেটাকে বলছে ইকুইলিব্রেশন। আর যখন স্কিমার সাহায্য নিয়েও কোনো কিছু সাকসেসফুল হয় না, বা অ্যাকোমোডেশনের মাধ্যমেও কোনো কিছু সাকসেসফুল হয় না, তাহলে আমরা ইকুইলিব্রেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাসিমিলেশনকে কাজে লাগিয়ে, পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে যখন কোনো কিছু শিখছে সেটা সাকসেসফুল হয়, তখন সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। আর যখন নতুন জ্ঞান কোনো কিছু শিখছে না, অ্যাকোমোডেশনের মাধ্যমে যখন নতুন ইনফরমেশন বা স্কিমাকে কাজে লাগিয়েও নতুন কিছু শেখা সাকসেসফুল হয় না, তখন সেটাকে বলছে ডিসইকুইলিব্রেশন। তো বেসিক্যালি আমরা বলবো যে যখন অ্যাসিমিলেশনের সাহায্যে কোনো কিছু শিখছে বা শেখা সম্পূর্ণ হচ্ছে বা সাকসেসফুল হচ্ছে, তখন সেটাকে ইকুইলিব্রেশন বলে। আর অ্যাকোমোডেশন হচ্ছে ডিসইকুইলিব্রেশন হচ্ছে অ্যাকোমোডেশনের সাহায্যে যখন নতুন কিছু শিখছে কিন্তু সেই শেখাটা সাকসেসফুল হচ্ছে না, তখন সেটাকে বলবো ডিসইকুইলিব্রেশন। তো এটা গেল একটা পার্ট কগনিটিভ ডেভেলপমেন্টের ভাগ জানার আগে।
যে অ্যাডাপ্টেশন কিভাবে বাচ্চারা করে সেটার একটা ভাগ, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন আর ইকুইলিব্রেশন। অ্যাডাপ্টেশনের ভাগ যেটা জেন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের আছে। এবার আমরা মেন জায়গায় আসছি, যেটা হলো এই কগনিটিভ ডেভেলপমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এই কগনিটিভ ডেভেলপমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়। কগনিটিভ ডেভেলপমেন্টকে বিজ্ঞানী জেন পিয়াজেট 4 ভাগে ভাগ করেছে। কি কি এবার আমরা সেটা দেখব। এক হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, এক হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, 2 নম্বর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, তিন নম্বরে হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, আর 4 নম্বরে হলো ফর্মাল অপারেশনাল স্টেজ। সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, এই 4টে ভাগ হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টে। এই ভাগে কি কি আছে? এই ভাগটাতে যেটা রয়েছে, প্রথমে হচ্ছে যেটা সেন্সারি মোটর স্টেজ, সেটা জন্মের পর থেকে 2 বছর বাচ্চার মধ্যে দেখা যায়। ঠিক আছে, প্রি অপারেশনাল স্টেজটা 2 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে হয়। কংক্রিট অপারেশনাল স্টেজটা 7 থেকে 11, আর ফর্মাল অপারেশনাল স্টেজটা 11 থেকে 18। বুঝতে পারলাম? এবার দেখো, প্রত্যেকের আলাদা আলাদা পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলো কী কী দেখো। সেন্সারি মোটর স্টেজের কিছু কি পয়েন্ট রয়েছে, যেটা হলো ইগোসেন্ট্রিক, আগে লিখে দিই পয়েন্টগুলো। অবজেক্ট পার্মানেন্স, cephalocaudal tendency, proximo-distal tendency, central to extreme, আর একটা হচ্ছে হলো ফ্রেজ। এক্ষেত্রে কি হয়, সেন্সারি মোটর স্টেজের বাচ্চাদের বয়সের মধ্যে পড়ছে হচ্ছে, বাচ্চাদের বয়স যেটা হয় জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত। এই সময় বাচ্চারা ইগোসেন্ট্রিক ব্যাপার প্রকাশ করে, অর্থাৎ যে জিনিসটা ওদের দরকার বা নিজের মনে করে সেটা তার, অন্যের সঙ্গে সে সেটা শেয়ার করতে পারে না, তো একটা ইগোসেন্ট্রিক বৈশিষ্ট্য থাকে। অবজেক্ট পার্মানেন্স, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বুঝতে পারে। আর একটা জিনিস যেটা করে, অনুকরণ করা, ইমিটেটিভ বিহেভিয়ার, অনুকরণ করে, দেখে শেখে, এবং কেউ হাসলে সেটাকে অনুকরণ করে, আবার জিভ ভাঙালে অনুকরণ, সেটাকেও তারা বাচ্চারা জিভ ভাঙাবে, দেখে শিখবে। ঠিক আছে, সে যা করবে সেটারই রিফ্লেকশন করবে, সেটাকে বলছে অনুকরণ বা ইমিটেটিভ বিহেভিয়ার।
সেফালোকর্ডাল টেন্ডেন্সি, প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি আর হলো ফেজ। সেফালোকর্ডাল টেন্ডেন্সি হচ্ছে এই সময়ে বাচ্চাদের বৃদ্ধিটা আগে মাথার দিকে হয়, তারপরে পায়ের দিকে, তো হেড টু টো বৃদ্ধি হয়। প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সির ক্ষেত্রে সেন্ট্রাল থেকে এক্সট্রিম, অর্থাৎ প্রথমে যখন শিশুর বয়স 6 মাস মাতৃগর্ভে, তখন তাদের হৃৎপিণ্ডের আওয়াজ প্রথম শোনা যায়। সেই সময় থেকে তাদের পরিধি, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি পেতে শুরু করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। এটা গেল সেন্সারি মোটর স্টেজের বৈশিষ্ট্য। এবার আসি প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। প্রি অপারেশনাল স্টেজে কি হয়, আগে বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। রিয়ালিজম, অ্যানিমিজম, আর্টিফিশিয়াল কৃত্রিমতা, ট্রানজ্যাকটিভ রিজনিং, টেলিগ্রাফিক স্পিচ, irreversibility, ব্যাস এই কটা বৈশিষ্ট্য। রিয়ালিজম বা বাস্তববাদ, অ্যানিমিজম সর্বপ্রাণবাদ, যেখানে এরা ভাবে যে প্রত্যেকটা জড় আর জীব বস্তুরই প্রাণ রয়েছে, মানে জীবের যেমন প্রাণ রয়েছে জড়েরও প্রাণ রয়েছে, তো সব কিছুর ক্ষেত্রে তারা সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজমের ক্ষেত্রে ভাবে সবার প্রাণ রয়েছে। আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিমতা, তাদের কৃত্রিম জিনিসগুলোর প্রতি একটা আকর্ষণ জন্মায়। ট্রান্সডাক্টিভ রিজনিং হচ্ছে অবযুক্তিপূর্ণ বিষয়, যে ক্ষেত্রে তারা টয় যেমন পুতুল, এদের ফিলিংস রয়েছে, ইমোশন রয়েছে, সেটাও দেখে। টেলিগ্রাফিক স্পিচ হচ্ছে এই বয়সের সময় 2 বছরের পর থেকে 7 বছর পর্যন্ত, প্রথমে 2 বছরের শুরুতে তাদের 200টার মতো শব্দভাণ্ডার তৈরি হয় এবং তারা ইশারায় কথা বলার চেষ্টা করে। ঠিক আছে, তো ইশারায় কথা বলে, আর এই শব্দভাণ্ডার 7 বছরের শেষ পর্যন্ত 2000টা পর্যন্ত 200টার বেশি শব্দে পৌঁছায় এবং 7 বছরের শেষে 2000টা হয়ে যায়। আর শিশুরা যে ইশারায় কথা বলে 2 বছরের শিশুরা, সেটা হচ্ছে টেলিগ্রাফিক স্পিচও বলা হচ্ছে। ইরিভার্সিবিলিটি হচ্ছে যদি এই সময় 2 থেকে 7 বছর বয়সী শিশুদের কোনো ম্যাথ করতে দেওয়া হয়, বলা হয় 2 + 3 = 5, তো তারা 2 দাগ কাটবে, 3টারও দাগ কাটবে, দিয়ে 5 করবে, তারপরে উল্টোটাও করবে। 3 + 2 যদি 5 বলা হয়, তাহলে তারা আবারও 3টে দাগ টানবে, 2টো দাগ টানবে, দিয়ে 5 করবে। ঠিক আছে, এটাকে বলছে ইরিভার্সিবিলিটি। এরপরে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ। এক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে তাদের অ্যানিমিস্টিক যে থিঙ্কিংটা, জড় আর জীবের মধ্যে পার্থক্য, সেটা তারা বুঝতে পারে। ঠিক আছে, অ্যানিমিস্টিক থিঙ্কিংটা একদমই চলে যায়। আর কি হয় এক্ষেত্রে তাদের বিভিন্ন রকম জিনিসগুলো, সর্বপ্রাণবাদ, এটা চলে যায়, অ্যানিমিজম থিঙ্কিংটা। এদের মধ্যে যেটা তৈরি হয় সেটা হচ্ছে শ্রেণীকরণ ক্ষমতা তৈরি হয়, বিভিন্ন জিনিসকে পার্থক্য করতে শেখে, শ্রেণীকরণ ক্ষমতা তৈরি হয়। আর হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং তৈরি হয়, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কোনো জিনিসকে স্পর্শ করে কোনটা কি সেটা তারা বুঝতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা তৈরি হয়ে যায়, জিনিসপত্রকে ফিল করে এবং ধরে, টাচ করে, ছোট বড় এই জিনিসগুলো দেখে এবং টাচ করতে পারে, ফিল করতে পারে, জিনিসগুলোকে দেখে নরম শক্ত এগুলো ফিল করতে পারে। আর এক্ষেত্রে তারা কি করে, কোনো জিনিস কোনটা একটার থেকে ছোট, কোনো জিনিসকে দেখালে কোনটা কার থেকে ছোট কোনটা বড় সেগুলো তারা বলতে পারে। ঠিক আছে, আবার এক্ষেত্রে তাদের লজিক্যাল থিঙ্কিং তৈরি হয়, লজিক্যাল থিঙ্কিংটাও তৈরি হয়। আর কনভার্সন বা সংরক্ষণের জ্ঞান, আয়তন, মাত্রা, ভর, এইসবের জ্ঞান চলে আসে। আর একটা হয় ট্রানজিটিভিটি।
ট্রানজিটিভিটি, যদি কোনো বাচ্চার সামনে 3টি স্টিক রাখা হয় তাহলে সে বলতে পারবে যে কোনটা কার থেকে ছোট এবং বড়, এই জিনিসটাকে বলছে ট্রানজিটিভিটি। আর লজিক্যাল থিঙ্কিং তৈরি হয়, কনজারভেশনটা তো বললাম, কনজারভেশন হচ্ছে তোমার আয়তন, ভর, মাত্রা, এগুলোর জ্ঞান চলে আসে। এটা লিখতে পারলাম না জাগান এগুলো, একটা পেজেই আমি পড়ানোর চেষ্টা করেছি, কারণ তোমাদেরও যখন তোমরা এটা নোটস বানাবে একটা পেজেই চেষ্টা করবে, তাহলে এক ঝলকে হয়ে যাবে আর জিনিসটা অনেক বেশি মনে হবে না। আচ্ছা, ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটা 11 থেকে 18 বছর বয়সে হয়, এক্ষেত্রে তাদের সব রকমের চিন্তাধারা চলে আসে, তারা একটা প্রবলেমের অনেকগুলো সলিউশন বের করতে পারে, বা যেটাকে আমরা বলা হয় প্রবলেম সলভিং থিঙ্কিং। প্রবলেম সলভিং থিঙ্কিং তাদের মধ্যে চলে আসে, হাইপোথেটিকো ডিডাকটিভ, তারপরে ডাইভার্জেন্ট থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এগুলো সবই চলে আসে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম যে ফর্মাল অপারেশনাল স্টেজটা কি। তো এই হচ্ছে তোমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের পুরো থিওরি, যেটা জেন পিয়াজেট লিখেছেন। এর বাইরে আর কিছু পড়তে হবে না, এর বাইরে আর দরকার নেই, সবটাই বলে দিয়েছি। তো পরীক্ষায় এটুকুই আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।